আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আজ সারা দিন অনেক রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে। সম্পূর্ণ পর্বটি আপনাদের নামে উৎসর্গ করলাম, কারণ আপনাদেরকে তো আর কাছে পাবো না। তাই একটু ভালোভাবে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছি। আজ আমি মনে করছি আমার জীবনে একটা বিশেষ দিন, এই দিনটা আপনারাই এনে দিয়েছিলেন, তাই সম্পূর্ণ পর্বটি আপনাদের নামে উৎসর্গ করলাম। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। সুজিগুলো শুকনো খোলায় ভেজে নর্মাল জল দিয়ে গুলে দিলাম। এরপরে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। এরপরে অল্প চিনি এবং কোরানো নারিকেল দিয়ে দারুণভাবে একটা হালুয়া তৈরি করে নেব। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, হাসি আনন্দ এইসব নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ শুক্রবার, পার্থও বাসায় আছে, তাই একটু সামান্য খাবার দাবারের আয়োজন করছি। কড়াইতে সাদা তেল দিলাম। তেলটা গরম হলে একটা একটা করে লুচি বেলে তেলে ছেড়ে দিব আর উঠিয়ে নেব। লুচি তৈরির জন্য ডোটা আগে রেডি করে রেখেছিলাম, এখন শুধু বেলে বেলে তেলে ছেড়ে দিচ্ছি। গত 3 বছর আগে আমাদের লাইফস্টাইল নিয়ে ছোট্ট একটা চ্যানেল খুলেছিলাম ইউটিউবে। সেই থেকে এই পর্যন্ত কোনো দিন তেমন বাদ যায় নাই। প্রায় প্রতিটা দিনে আমি ভিডিও তৈরি করেছি, একদিনও অলসতা করে বসে থাকি নাই। আপনারা যারা শুরু থেকে আমাদের ভিডিওগুলি দেখে আসছেন, আপনারা অবশ্যই জানেন সেসব কথা। কিন্তু সেই হিসাবে আমাদের চ্যানেলটা বেশি বড় হয় নাই। তারপরও সৃষ্টিকর্তার দয়া এবং আপনাদের সবার ভালোবাসা আশীর্বাদ মাথায় নিয়ে চ্যানেলটাকে এ পর্যন্ত ধরে রেখেছি ধৈর্য ধরে। আস্তে আস্তে 1-2 করতে করতে ঠাকুরের আশীর্বাদে গত 5-6 দিন আগে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো আমাদের চ্যানেলে। এই জন্য সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের। আপনারা সব সময় আমাদের সাথে ছিলেন বলে এইটুকু আসতে পেরেছি, না হয় এটুকু আসাও কোনো প্রকারেই সম্ভব হতো না। আপনারা তো সবাই জানেন আমি শুরু থেকেই একেবারে বোকা, এখনও বোকা, কিছুই জানি না। স্মার্টফোন কিভাবে চালায়, কিভাবে ফোন কল করতে হয়, কল আসলে রিসিভ করতে হয়, সেসব আমি কিছুই জানতাম না। আমার ছেলে, আমার নাতি হাতে ধরে ধরে আমাকে এসব শিখিয়েছে। আমার মনের অনেক আগ্রহ ছিল ভালোভাবে সব কিছু জানার এবং নিজের ভিডিও নিজে এডিট করার, আপলোড দেওয়ার, এইসবের আমার খুব আগ্রহ ছিল। অল্প করে তালমাখনা দিলাম। কথা বলতে বলতে কি দিয়ে কি করছি সেসব কিছুই বলছি না। অল্প করে ঘি দেব। প্রথমে নিলাম সাদা আটা, এরপর সুজি, তারপর স্বাদ মতো লবণ, অল্প একটু ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর মতো একটা নরম ডো তৈরি করে নেব। বেশি নরমও নয়, শক্তও নয়, যেন রুটি বেলা যায় ওই রকম করে ডো তৈরি করে নেব। এটা দিয়ে ফুচকা বানাবো। বৈকালিক টিফিনের জন্য ফুচকা তৈরি করব। এখন ফুচকার ঠোলগুলো ভেজে রাখবো, কারণ বিকাল বেলায় এত কিছু করতে ভালো লাগবে না। তাই এখনই ফুচকার ঠোলগুলো ভেজে একটা বক্সে ঢুকিয়ে রাখবো। লুচি তৈরি করেছিলাম ওই তেলেই ফুচকার ঠোলগুলো ভেজে রাখবো। এটা হলো লুচি তৈরির ডো, একটু রয়ে গেছে, এটাও রেখে দিচ্ছি। ফুচকাগুলো শুধু ভেজে নেব কিছুক্ষণ পর। উনি গেছেন বাজারে, বলেছিলাম বড় দেখে একটা হাঁস আনতে। আজ দুপুরে রান্না হবে চুই ঝাল দিয়ে হাঁসের মাংস আর বেগুন ভাজা, সাথে থাকবে সাদা পোলাও। আর কিছুই করব না। ঘরে 2 জন অতিথিও আছে। আপনাদের সাথে বলছিলাম আমার বোকামির কথাগুলো। গত 3 বছর আগে যখন ইউটিউবে একটা চ্যানেল খুলেছিলাম, তখন আমি কিছুই জানতাম না। আমি শুধু কোনো রকম ভিডিওটা করে দিতাম পার্থকে। পার্থ ওই ভিডিওগুলো এডিট করে আপলোড দিত। তখন আমি কিছুই জানতাম না। এভাবে করে করে অনেক দিন চলে গেছে। পার্থও সুযোগ পায় না, 2-1 দিন পর পর ভিডিও আপলোড দেয়। কোনো দিন ভিডিও আপলোড দিচ্ছে না। এসব চিন্তায় দুঃখে আমার চোখের জল বের হয়ে যেত। তখন মনে মনে ভাবলাম, আমি যদি ভিডিও এডিট করা বা এসব শিখতে পারতাম
পার্থ বলছে, মা আপনি পারবেন না। আমিও ভেবেছিলাম স্মার্টফোনের তো আমি কিছুই জানি না, এই ফোনে আমি আবার কি করতে পারবো, আমি মনে হয় কিছুই পারবো না। নিজে নিজে মনে প্রাণে অনেক চেষ্টা করতে লাগলাম এই স্মার্টফোনের এসব কার্যকলাপগুলি শেখার জন্য। কোনো প্রকারেই আমার মাথায় ঢুকছিল না। পরে একবার বাড়িতে গিয়েছিলাম। ফেনী আমার বড় মেয়ে সোমা থাকে, আমার নাতি অরিন্দম। ওকে বলেছিলাম, ভাই যেভাবে হোক তুই আমাকে এটা শিখিয়ে দে, আমি পারবো কিনা তাও জানি না। ও বলছে, দিদা পারবেন না কেন, আমি আপনাকে শিখিয়ে দেবো, আপনি অবশ্যই পারবেন। ভাবছিলাম ছোট মানুষ, হয়তোবা খেয়ালের বশে বলছে, আসলে আমি পারবো না। ঠাকুরের এমন আশীর্বাদ আমিও মন প্রাণে চেয়েছিলাম বলে আমার নাতি, বিশ্বাস করবেন কিনা আপনারা জানি না, 1 ঘন্টারও কম সময়ের ভিতরে সব কিছু আমাকে শিখিয়ে দিয়েছে। আরও অনেক কথা আছে, ভিডিওর ফাঁকে ফাঁকে বলবো। বাজার থেকে অনেক বড় সাইজের একটা চীনা হাঁস এনেছেন, এটার ওজন 3 কেজি। হাঁসটা ওখান থেকে ড্রেসিং করে এনেছেন, এখন আমি পরিষ্কার করে ধুয়ে ছেঁকে তারপরে কেটে নিয়েছি। অনেক অনেক সময় লেগেছে। মাংসও হয়েছে, এখানে প্রায় 2.5 কেজি হবে, পুরো মাংসটাই রান্না করে নেব। মাংসটা রেডি করে রেখে মশলাপাতি সব বেটে নিয়েছি, পেঁয়াজ আলু সব কেটে নিয়েছি। এখন মাংস মেখে নেব। কুচানো পেঁয়াজ দিলাম, আদা বাটা দেব। 2.5 কেজি মাংস রান্না করব, সেই অনুপাতে সব মশলা বেটে নিয়েছি। 3 কেজি হাঁস, তবে সব বাদ গিয়ে হয়তোবা 2.5 কেজি থাকতে পারে, এই জন্যই 2.5 কেজি বলছি। ধনিয়া বাটা, প্রথমে দিয়েছি আদা বাটা, এরপর ধনিয়া বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদ, গুঁড়ো মরিচ, স্বাদ মতো লবণ দেব। একটু মাখিয়ে নিয়ে তারপরে দেব সরিষার তেল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সরিষার তেল দিলাম। এবার ভালো করে একটু সময় নিয়ে মাংসটাকে মাখিয়ে নেব। মশলাপাতি সহ এভাবে হাঁসের মাংস মাখিয়ে রান্না করলে খুবই চমৎকার হয়। ধনিয়া বাটার সময় 10-12টা গোলমরিচ দিয়েছিলাম। খুব সুন্দর মতো মাখানো হয়ে গেছে। মশলা মাখানো হাতটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। এবার রান্না বসাবো। সরিষার তেল দিলাম, মাখানোর সময় দিয়েছি, এখন একটু কম করে দিয়েছি। তেল গরম হলে ফোড়নে দেব গোটা জিরা, দারুচিনি, এলাচ আর তেজপাতা। ফোড়নটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার মাখানো মাংস দিয়ে দেব। এক হাতে সব কাজ করতে হচ্ছে, তাই রান্না হতে হতে অনেক সময় লেগে যাচ্ছে। আমার পার্থ বলছে, মা কোনো সমস্যা নাই, সকালবেলায় যে খাবার খেয়েছি আজ সারাদিনেও ক্ষুধা লাগবে না, আস্তে ধীরে রান্না করুন, শুধু মাংস রান্না করবেন, আর কিছুই রান্না করতে হবে না। তো শুধু মাংসই রান্না করব আর বেগুন ভাজা করব। ওদিকে মাংস বসানোর আগেই পোলাওটা বসিয়ে দিয়েছিলাম। পোলাও মনে হয় হয়ে গেছে, সাদা পোলাও। মশলা কষিয়ে চাউলের ডাবল জল দিয়েছি। তো চাউলের ডাবল জল দেওয়ার কথা, ওখানে 1 পট জল কম দিয়ে 1 গ্লাস ফুটন্ত গরম দুধ দিয়েছি। এই জন্য পোলাওটা খুব সাদা হয়েছে, খেতেও অনেক ভালো লাগবে। পোলাও রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। ওই চুলায় এখন বেগুন ভাজা করব, আলু ভাজা করব। 2 চুলায় একসাথে রান্না করছি। এদিকে ফাঁকে ফাঁকে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে নিয়ে জল দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব।
তাহলে মাংসটা খুব সুন্দর মতো নরম হয়ে যাবে। এদিকে একটা চুই ঝাল আছে ঘরে, পার্থ এনেছিল অনেক দিন আগে। চুই ঝালের পিসটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছি। এখন চুই ঝালটা পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। এদিকে বেগুন ভাজাও হয়ে যাচ্ছে। চুই ঝালটা কেটে কুটে রেডি করে নিয়েছি। পার্থ এনেছিল আমাদের এখানে সুপার শপ আছে, ওখান থেকে। চুই ঝালটা কিন্তু দারুণ। ডিপ ফ্রিজে রাখাতে একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু ভালো আছে। মুখে দিয়ে দেখেছি অনেক ঝাঁঝালো একটা স্বাদ, যেখানে সব রকমের মশলার গ্রান এবং ঝাল মিশ্রিত। এই চুই ঝাল দিয়ে যে কোনো মাংস রান্না করলে খুবই চমৎকার হয়। বেগুন ভাজা হয়ে গেছে, এই তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো মাংসতে দেব, তার জন্য একটু লবণ দিয়ে ঢেকে ঢেকে নরম করে ভেজে নেব। মাংস নামানোর কিছুক্ষণ আগেই আলুগুলো দেব। ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে রেখেছি, আস্তে আস্তে ভাজা হোক। এদিকে মাংসটাকে প্রেসার কুকারে নিয়ে চুই ঝালও দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। মাংসটা আগেই ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম ফ্রাই প্যানে। এখন শুধু চিকি দিয়ে নেব ভালোভাবে সুসিদ্ধ হওয়ার জন্য, কারণ হাঁসের মাংস একটু শক্ত টাইপের থাকে। ৬-৭টা চিকি দিয়ে নিয়েছি। এরপর বাষ্পটা বের করে দিয়ে ঢাকা খুললাম। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়েছিলাম। এখন দিয়েছি বেটে রাখা গরম মশলা। গরম মশলাতে আছে ৪-৫টা এলাচ, বড় সাইজের ২ টুকরো দারুচিনি আর ২টা লং। এই সব একসাথে বেটে নিয়ে মাংসতে দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে রাখবো আরও ২-১ মিনিট। চুলার তাপটা কমে থাকবে। মাংসটা কত সুন্দর রান্না হয়ে গেছে দেখুন। তো এখান থেকে ১ বাটি মাংস উঠিয়ে নিয়েছি ওদের জন্য, ওদেরকে খাবার দিয়ে দিলাম। তেমন কিছুই রান্না করি নাই, তারপরও দিনের 4:30 বাজে। এখন আমরা দুপুরের খাবার খেতে বসবো। আমাদের ঘরে আরও ২-১ জন অতিথি আছে, একেবারে নিজের মানুষ। তাই ওরাও বলছে যে আর কিছুই রান্না করা লাগবে না, শুধু মাংস আর বেগুন ভাজা হলেই চলবে। পার্থসহ ওদেরকে সামনেই খাবার দিয়েছি, আর আমরা এখানে বসবো। ওদের খাওয়া হয়ে গেছে প্রায়। ওরা সবাই বলছে মাংসটা নাকি খুবই চমৎকার হয়েছে। শুনে আমার কাছে অনেক ভালো লাগছে। আমার সারা দিনের পরিশ্রম সার্থক হলো। পার্থ বলছে, মা মাংসটা খুব নরম হয়েছে এবং অনেক চমৎকার হয়েছে, খেতে অনেক ভালো লেগেছে। আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন। আবার বলছি আমার বোকামির কথাগুলো। তো আমার নাতি অরিন্দম আমাকে এত সুন্দরভাবে বুঝিয়েছে, কি বলবো আপনাদের। ওর বুঝানোর ক্ষমতা দেখে এবং এখন মনে করে আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে। ঠাকুরের আশীর্বাদে আমার নাতির বুঝানোর ক্ষমতা এতটাই সুন্দর ছিল যে মাত্র ৩০-৩৫ মিনিট বা ৪০ মিনিটের ভিতর আমি মোবাইলে ভিডিও এডিট করা, আপলোড দেওয়া, ভয়েস দেওয়া এইসব শিখে গেছি। ও আবার বলছে, দিদা আপনি যদি ভুলে যান তাই আমি খাতায় লিখে দিচ্ছি। তখন আমাদের ঘরে তো খাতাও নাই, আমরা বাড়িতে থাকি না, বাড়িতে কিছুই নাই। পাশের ঘর থেকে একটা খাতা আর একটা পেন্সিল এনে ও পেন্সিলে খাতায় আমাকে সব কিছু সুন্দরভাবে লিখে দিয়েছিল, আর ওভাবে বুঝিয়েও দিয়েছিল। আমার হাতে একটা ছোট্ট ভিডিও এডিট করে ওটা আপলোড দিয়েছে। বলছে, দিদা কেটে ফেলুন, কেটে ফেলেছি, আবার দিয়েছি, এরকম করে ৩-৪ বার করে ভিডিও আপলোড দিয়ে কেটে আবার আপলোড দিয়ে কেটে, এভাবেই করে আমি কোনো রকম ভিডিও আপলোড দেওয়া শিখেছি। তারপরে ঢাকায় এসে ওর লেখাটা দেখে দেখে আস্তে আস্তে এখন পুরোপুরিভাবে ভিডিও আপলোড দেওয়া, এডিট করা এইসব জানি। আমার কাছে যে কি ভালো লেগেছে, জীবনের এই পর্যায়ে এসে এত সুন্দর একটা জিনিস শিখতে পারলাম, তাও আবার আমার নাতি অরিন্দমের কাছে। তাই আমি সব সময় বলি, এখনো বলছি, এই কৃতিত্ব আমার একার নয়, এই কৃতিত্ব আপনাদের সবার। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আমাদের চ্যানেলের
10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়াতে আপনারাও যে আমাদের সাথে এতটাই খুশি হবেন আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। আপনারা যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং কমেন্টস করেন আপনারা সবাই আমাকে ধন্যবাদ, অভিনন্দন এবং কংগ্রাচুলেশন জানিয়েছেন। আমি আপনাদের সবাইকে আবারও জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। ওই দিনের ভিডিওটা দেখে শিলিগুড়ি থেকে আমার মল্লিকা মা লিখেছেন, মাসিমা আপনার 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়াতে আমি অনেক অনেক খুশি হয়েছি এবং ভগবানকে ভোগ নিবেদন করব। আজ আমার গোপাল সোনাকে আপনার নামে পায়েস নিবেদন করব। এই কথা শুনে আমার একেবারে চোখে জল এসে গেছে। এত দূর থেকে একজন অজানা অচেনা মেয়ে আমাকে এত ভালোবাসে, আমি কিভাবে আপনাদেরকে সম্মান জানাবো, কিভাবে আপনাদেরকে কি বলবো, কিভাবে ধন্যবাদ দেব, এটাই আমি ভেবে উঠতে পারছি না। কিছু মনে করবেন না, হঠাৎ করে আবেগে চোখে জল এসে গিয়েছিল। সেদিন আমার মল্লিকা মা লিখেছিলেন, মাসিমা এই কৃতিত্ব আপনার নাতি অরিন্দমেরও। এটা একেবারে ঠিক বলেছ মা, তোমাদের কাউকে তো কাছে ধারে পাবো না, তাই আগামী কয়েকদিনের মধ্যেই আমরা ফেনী যাব। আমার নাতি অরিন্দমের জন্য একটু মাংস আলাদা করে রেখে দিয়েছি, রান্নার পরপরই আলাদা করে রেখেছি। ওটা ঠান্ডা হলে ডিপ ফ্রিজে রেখে দেব, যাওয়ার সময় ওর জন্য নিয়ে যাব। আপনারা সবাই নাতির জন্য আশীর্বাদ করবেন। ও ফেনী পাইলট হাই স্কুলে পড়ে, এবার মেট্রিক পরীক্ষা দেবে, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। নিজের নাতি বলে বলছি না, ঠাকুরের আশীর্বাদে এবং সকল গুরুজনের আশীর্বাদে ও ছাত্র হিসাবে যেমন ভালো তেমনি মানুষ হিসাবেও খুবই ভালো, ভদ্র, নম্র এবং বিনয়ী। এবার বলি আজকের খাওয়া দাওয়া এবং রান্নাটা কেমন হয়েছে। পোলাওটা যে এত চমৎকার হয়েছে, শুধু শুধু খেতেই ভালো লাগছিল। পোলাও রান্নাতে আজ একটু বেশি করে দুধ ব্যবহার করেছিলাম, মনে হয় তার জন্য এত ভালো হয়েছে। আর মাংসটা তো দারুণ হয়েছে। এখন রাত 9:30 বাজে। ফুচকা তৈরির জন্য মটরগুলো কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, এখন পরিষ্কার করে ধুয়ে একটা আলু কেটে ওটাও পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম প্রেসার কুকারে। স্বাদ মতো লবণ দিয়েছি। সিপিটা আটকিয়ে কয়েকটা সিকি দিয়ে নেব। এই সুযোগে আমি অন্য চুলায় কিছুটা মশলা ভেজে নেব, ধনিয়া, জিরা, গোটা মৌরি আর কয়েকটা শুকনো মরিচ। এগুলো মচমচে করে ভেজে ঠান্ডা হলে পাটায় বেটে গুঁড়ো করে নেব। এদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছে। শসা, গাজর, টমেটো, কুচানো কাঁচামরিচ, কুচানো পেঁয়াজ, ধনিয়া পাতা আর এক ফালি লেবু নিয়েছি। এদিকে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি আর তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এখন তেঁতুলের কাঁধটা বের করে নেব। তেঁতুলটাকে এভাবে কচলিয়ে বীজ এবং আঁশগুলো ফেলে দেব। এবার ছেঁকে নেব। স্বাদ মতো লবণ দিলাম, এখানে একটু লবণ দিয়েছি। মশলার গুঁড়ো একটু এখানে দেব। ভালোভাবে মিশিয়ে ওনার জন্য একটু আলাদা করে রাখবো। আর আমাদের সবার জন্য এটাতে একটু চিনি মিশাবো। সকালবেলায় ফুচকার ঠোলগুলো বানিয়ে রেখেছিলাম, একেবারে মচমচেই আছে। ডাবলি মটর আর আলু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। খুবই গরম, তো এখনো একটু জলও রয়ে গেছে, জলটা বাদ দিয়ে আলু আর ডালটা নিয়ে নেব। এই খাবারটা সন্ধ্যার আগে বা পরে খেতে খুব ভালো লাগতো, কিন্তু আমার দুপুরের খাবার দিতেই অনেক দেরি হয়ে গেছে, তার জন্য কারোই ক্ষুধা লাগছে না। ওরা বলছে 10টা-11টার দিকে খাবে। রাত প্রায় 10:30 বাজে, এখন আমরা ফুচকা খাবো। আপনারা অনেকেই শুনলে হয়তোবা হাসবেন। আজ একটা বিশেষ দিনে
আনন্দ করে একটা বিশেষ খাবারের আয়োজন করছিলাম। তার জন্যই ফুচকাটা যেভাবে হোক রাতের 10টা বাজুক বা 11টা বাজুক আজকেই খেয়ে নেব। একটু লেবুর রস নিচ্ছি। ফুচকা খেতে আমরা সবাই ভালোবাসি। মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাতে ছিল ধনিয়া, জিরা, অল্প মৌরি আর শুকনো মরিচ। ভালোভাবে মিশিয়ে নেব। এখন রাত 10:30 বেজে গেছে, তারপরও কারোই তেমন ক্ষুধা লাগছে না। তবু আমি আয়োজন করছি, এই কারণে সবাই খাবে বলছে। আমরাও 2-1টা খাবো। ফুচকার ঠোলগুলো কত সুন্দর হয়েছে দেখুন, একেবারে মুড়মুড়ে। 2-1টা ফুচকা রেডি করে দেখাই আপনাদের। দোকানে এভাবে করে ফুচকা তৈরি করে প্লেটে সাজিয়ে দেয়, আমিও ওইভাবেই দিচ্ছি। তো এটা ছোট ফুচকা নয়, এটাকে বেলপুরি বলা হয়। বেলপুরির আকারে বানালাম। পার্থ বলেছিল মা বেলপুরি বানান। তো এটাই একটু বড় সাইজের ফুচকার ঠোল হলে ওটাকে বেলপুরি বলি আমরা। বেলপুরি এক গালে খাওয়া যায় না, কিন্তু ফুচকা এক গালে খাওয়া যায়। এক মুখে 2-3টাও দেওয়া যায়। আমার পাশেই পার্থ দাঁড়িয়ে আছে। দোকানের মতো করে বানিয়ে পার্থকে বেলপুরি বা ফুচকা যাই বলা হয় ওকে দেব এখন। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাজ ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। সেই সাথে আজকের সম্পূর্ণ পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।